দিল্লি থেকে ভুবনেশ্বর। আমি এর আগে কখনো এত বেশি সময় ধরে বাড়ির বাইরে থাকিনি। এক সপ্তাহ সময় নিয়ে ভুবনেশ্বর এসেছি ওডিসির ক্লাস করার জন্য। ওডিসি আমি অনলাইনেই শিখি, কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় যে ফিজিক্যাল ক্লাস না করলে শেখা সম্পূর্ণ হয় না। তাই এক সপ্তাহ সময় বের করে চলে এসেছি অফলাইন ক্লাস করতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাডলি রকার্স ব্লগ চ্যানেল। যেটুকু ঘুরতে পেরেছি ভুবনেশ্বরে সেটুকু ভাগ করে নেওয়ার জন্যই এই ভিডিও। শুরু করা যাক আজকের ভিডিও। শনিবার যেদিন আমি প্রথম ভুবনেশ্বরে আসি, আমি এত টায়ার্ড হয়ে পড়েছিলাম, কারণ ওই সপ্তাহটা দিল্লিতে আমার এত হেক্টিক গেছিলো যে আমার পক্ষে আর কোথাও বেরোনো সম্ভব হয়নি। এবং পুরো সপ্তাহটা সকাল বিকেল নাচের ক্লাস করে এবং বাকি সময়টুকু অফিসের কাজ করেই বেরিয়ে গেছে। শনিবার দিনকে একটু বেরিয়েছিলাম, অর্থাৎ যে রবিবার আমার ট্রেন ছিল বাড়ি ফেরা, তার আগের দিন বেরিয়েছিলাম এবং সেই দিনই একটু ঘুরেছি। এছাড়া বৃহস্পতিবার দিন অ্যাক্সেঞ্চারের অফিসে গেছিলাম। আমি যেখানে ছিলাম সেখান থেকে ভুবনেশ্বরের অ্যাক্সেঞ্চার অফিসটা গাড়ি করে মাত্র 9 মিনিট ডিস্টেন্সে। আমার বন্ধুরা বলে আমি পাগল, আমি পৃথিবীর সব অ্যাক্সেঞ্চারেই পারলে ঘুরতে যাই। আসলে এটা কিন্তু সত্যি। যেখানে কাজ করি সেটার বাকি অফিসগুলো কেমন, এবং এতগুলো অফিস যখন রয়েছে আমার সত্যি ইচ্ছা করে যে প্রত্যেকটা অফিস ঘুরে ঘুরে দেখি। তাই জন্যই দিল্লির অফিসে গেছিলাম এবং এবার ভুবনেশ্বরের অফিসে। এর ফলে একটা যে ব্যাপার হয়েছে, যখনই আমি কোনো একটা অফিসের ছবি দিচ্ছি সবাই আমাকে জিজ্ঞাসা করছে তোর কি ট্রান্সফার হয়ে গেছে। এক সপ্তাহের অন্তরে কি করে দুটো অফিসে মানুষের ট্রান্সফার হতে পারে সেটা আমি সত্যিই বুঝলাম না। অবশ্য হ্যাঁ, সরকারি চাকরিতে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ করলে কিংবা দুর্নীতি করলে নেতাদের হাত মাথার ওপর থাকলে এক সপ্তাহ কেন, 4 ঘন্টার মধ্যেই ট্রান্সফার সম্ভব। প্রচণ্ড গরম, আর এই গরমে সিগন্যালে যারা দাঁড়িয়ে থাকবে তাদের যাতে অসুবিধা না হয় তাই জন্যই প্রত্যেকটা সিগন্যালে এরকম শেড করা রয়েছে। অ্যাক্সেঞ্চার অফিসে ঢুকতে ঢুকতেই আমার সিঙ্গাপুর এয়ারপোর্টের কথা মনে পড়ছিল, কারণ এইখানে এই যে স্তম্ভগুলো দেখা যাচ্ছে এরকম আমি সিঙ্গাপুর এয়ারপোর্টের ছবিতে দেখেছিলাম। এখনও অবধি যে কটা অফিসে আমি গেছি, অর্থাৎ কলকাতা, ব্যাঙ্গালোর, দিল্লি এবং ভুবনেশ্বর, এর মধ্যে এই ভুবনেশ্বরের অফিসটাই সব থেকে সুন্দর দেখতে। আসলে এটা বেশ কিছুদিন আগেই ইনোগ্রেশন হয়েছে, আর ইনোগ্রেশনের সময় আমাদের কলকাতার মাই প্যাশন টিম থেকে ডান্স টিম এখানে নাচ করতেও এসেছিল। আমি যে ফ্লোরটায় এসে বসেছিলাম, এখানে যে ক্যাফেটেরিয়া বা ব্রেকআউট এরিয়াটা, সেইটা এইরকম দেখতে এবং বিশাল বড়। দেখে তো আমার বেশ ভালো লাগছে। কলকাতার অফিসে গেমিং জোনটা একদমই আলাদা, কিন্তু এইখানে সেরকম নয়। ক্যাফেটেরিয়ায় ঢোকার মুখে বেশ কিছু গেমস রয়েছে এখানে। ক্যাফেটেরিয়ায় ননভেজ খাবার পাওয়া যায় না, আর সেই চক্করে আমার আজকে কিছু খাওয়াই হয়নি সারা দুপুর। বাড়ি গিয়েই নাচের ক্লাস, তাই বাইরে বেরিয়েও যে কিছু খাবো সেই সময়টুকুও ছিল না। তবে এসেছি যখন, একটু তো এক্সপ্লোর করতেই হবে, এবং আমি লিফটে প্রত্যেকটা ফ্লোরে নেমে নেমে দেখছিলাম যে কীরকম দেখতে। এবং এর মাঝেই চোখে পড়লো যে 2টো ফ্লোর তো রেনোভেশনের কাজ চলছে এবং সেখানে কিছু নেই। এই অফিসে ছোট ছোট কেবিন রয়েছে যেগুলোকে ফোন বুথ নাম দেওয়া হয়েছে, এবং এখানে একজন মানুষই বসতে পারে। আমাদের কলকাতার অফিসে কিন্তু এরকম কিছু নেই। আমাদের কলকাতার অফিসের যে কেবিনগুলো রয়েছে সেখানে সর্বনিম্ন 2জন বসতে পারে। দিল্লি বা কলকাতার মতন এইখানেও অ্যাক্সেঞ্চারের পাশাপাশি কগনিজেন্টের বিল্ডিংও রয়েছে। বোঝাই যাচ্ছে যেহেতু একদম নতুন প্রপার্টি, তাই জন্য খুব সুন্দর করে চারিদিকটা সাজিয়েছে। অফিস থেকে বেরিয়ে ইচ্ছা ছিল ওবেরয় বলে এখানে একটা কেক শপ রয়েছে, সেখানে গিয়ে কিছু খাবো, কিন্তু আমার একটা ব্লান্ডারের জন্য আমার সেই কেক শপে যাওয়াই শুধু হলো, কিন্তু আমি বসে কিছু খেতেই পারলাম না। যথারীতি অফিস থেকে বেরোনোর সময়ও আমি ওলা বাইক বুক করে নিই এবং ওবেরয় বলে একটা বেকারি শপের অ্যাড্রেস দিই, কিন্তু তাড়াহুড়োয় আমি খেয়ালই করিনি যে আমি অন্য একটা সেম নামের বেকারি শপের অ্যাড্রেস দিয়ে দিয়েছি। এবং আমি যখন সেই জায়গাটায় গিয়ে পৌঁছাই দেখি পুরো শুনশান একটা জায়গা, এবং সেখানে কোনো বেকারি শপ তো নেই, কোনো খাবার দোকানই নেই, এবং আমার পুরো 1 ঘন্টা নষ্ট হয়ে যায় ওই জায়গাটা থেকে আবার সঠিক ওবেরয়তে ব্যাক করতে। অচেনা জায়গা, ভাগ্য ভালো ওখানে ওলা উবেরের সার্ভিসটা ছিল। অনেক রিমোট এরিয়াতেই ওলা উবেরের সার্ভিসও থাকে না, যেমন আমাদের এখানে ব্যারাকপুরে গেলেই আর ওলা উবের পাওয়া যায় না।
ওরকম একটা শুনশান জায়গায় পৌঁছে গিয়ে একটু তো ভয় লাগছিল, তবে অবশেষে আমি ঠিক ওবেরয়তে পৌঁছে যাই এবং বেশ কয়েকটা কেক কিনে নিই বাড়িতে গিয়ে খাবার জন্য, কারণ আমার বসে খাবার সময় একদমই ছিল না। বাড়ি এসে পেস্ট্রিগুলো এক এক করে টেস্ট করলাম, আমন্ড পেস্ট্রি, ম্যাঙ্গো পেস্ট্রি, এবং এই সব পেস্ট্রির দামই মোটামুটি 100 টাকা। এটা হলো ক্যারামেল কাস্টার্ড, এটাও দারুণ খেতে, এটা ওই 120-30 টাকা মতো নিয়েছে। এছাড়া একটা ব্লুবেরি চিজ কেক নিয়েছিলাম, এই চিজ কেকটা নিয়েছিলাম এই জন্য এই ইঞ্জেকশনটা দিয়েছিল বলে সাথে। অবশ্যই প্রত্যেকটা কেকেরই টেস্ট খুবই ভালো। 4:30টার সময় নাচের ক্লাসে গেলাম এবং 6টা অবধি ক্লাস চললো। সেখান থেকে রুমে গিয়ে আবার একটু অফিসের কাজও করলাম। তারপর বিকেলে বেরিয়েছিলাম রজ উৎসব সেলিব্রেশনে। মাদার আর্থ ইজ মেনিস্ট্রেটিং, এই অর্থেই রজ উৎসব 3 দিন ধরে ওড়িশায় পালন করা হয় এবং এই সময় ওরা কোনো রকম চাষবাসের কাজ করে না, অর্থাৎ যা করলে মা ধরিত্রীর ব্যথা লাগতে পারে সেই সমস্ত কাজ ওরা করে না এবং এই সময় মেয়েরা এরকম দোলনা দোলে। আর এই 3 দিন মেয়েদেরও কোনো কাজ করা বারণ, তারা ঘরের বাইরের কোনো কাজ করবে না, তারা নাচ করে না। যদিও এখন এইসব আর কিছুই মানা হয় না, কারণ এখন তো মহিলাদেরও বাইরে কাজ করতে বেরোতেই হয়। আর এই দেখুন নাচের অনুষ্ঠান হচ্ছে, নাচ তো করতেই হবে, তাই এইসব এখন আর কেউ মানে না। কিন্তু রজ উৎসবে মহিলাদেরকে বিশ্রাম দেওয়া হয় এবং তাদের স্পেশাল ফিল করানো হয়। অন্য একটা রাজ্যে এসে সেই রাজ্যের একটা উৎসবে সামিল হতে পেরে আমার তো ভীষণই ভালো লাগছিল এবং এই উৎসবটার বিষয়ে আমি আগে কখনো জানতাম না। যদিও আমার জামাইবাবু ওড়িশায় থাকে, কিন্তু আমি জানতাম না, এটা আমার দুর্ভাগ্য। বিভিন্ন রকম খাবারের স্টলও বসেছিল এখানে, বিভিন্ন রকমের পিঠে, যেসব পিঠের আমি নাম শুনিনি আগে কখনো, এবং বাঙালির পিঠের থেকে সেগুলো অনেকটাই আলাদা। একটা পিঠের নামই মনে আছে, যেটার নাম হলো অরসা পিঠা, যেটা গুড় দিয়ে তৈরি হয়। যা হয় এই সব ছোট ছোট অনুষ্ঠানের পর রাত 11টা-12টা অবধি ডিজে চলে এবং এই আওয়াজটা আমাদের রুম থেকে বেশ ভালোই শোনা যায়। বাড়ি ফিরে আসার আগের দিন অর্থাৎ শনিবার দিন আমি একাই বেরিয়ে পড়েছিলাম কিছু সাইট সিইংয়ের জন্য। আমার এক বন্ধু রয়েছে যে ওড়িশায় থাকে, তাকে অনেকবার বলেছিলাম বেরোনোর জন্য, কিন্তু তার কোনোভাবে সময় হয়নি, তাই সে বেরোতে পারেনি। তাই আমি একাই বেরিয়ে পড়েছি সাইট সিইংয়ের জন্য। ম্যামের থেকে জেনে নিয়েছিলাম কোথায় কোথায় যেতে পারি এবং কি কি দেখতে পারি, সেইভাবেই আমি প্রথমে চলে এসেছি মুক্তেশ্বর টেম্পল। জুন মাসে ওড়িশা প্রচণ্ড গরম এবং এই সময় এই জুতো খুলে ঢুকতে হবে দেখেই আমার মোটামুটি মনে হচ্ছিল আমি উল্টো দিকের রাস্তা দিয়ে বাড়ি চলে যাই, কিন্তু অনেক সাহস সঞ্চয় করে জুতোটা খুলে আমি পা রাখলাম। এটা খুব প্রাচীনতম মন্দির এবং মন্দিরের ভেতরে যে এত কম ভিড় সেটাই বেশ ভালো লাগছিল। সাথে কেউ নেই, তাই রিলস বা ছবি কিছুরই প্রশ্ন ওঠে না, কিন্তু তাও আমি ফ্রন্ট ক্যামেরা অন করে নিজের বেশ কিছু ছবি তুলে নিয়েছি। আর যেহেতু জায়গাটা ফাঁকা ছিল তাই জন্য খুব একটা বেশি অসুবিধা হয়নি। হয়তো এমনিতে আমার এটাই মনে হতে থাকে আমি যদি ওইভাবে ছবি তুলি শুধুমাত্র ক্যামেরাটা রেখে হয়তো আমার ফোনটা কেউ চুরি করে নিয়ে যাবে। মুক্তেশ্বরা কথার অর্থ লর্ডস অফ ফ্রিডম। এটিও শিবের মন্দির এবং মনে করা হয় লিঙ্গরাজ মন্দিরের সময়কালে এই মন্দিরটিও তৈরি হয়। আর এই যে আর্কটা দেখা যাচ্ছে, মনে করা হয় বুদ্ধিস্ট অনুপ্রেরণায় এই আর্কটা তৈরি হয়। খ্রিস্টাব্দের আগেও এই মন্দির তৈরি এবং মনে করা হয় যে এই মন্দিরের সাথে কৃত্তিবাসের কোনো যোগ রয়েছে, যদিও তার কোনো প্রমাণ নেই। এবং পুরো মন্দিরের গায়ে যে বিভিন্ন রকমের মূর্তি খোদাই করা রয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে, কোনোটা শুধুই নারী মূর্তি, আবার কোনোটা কিন্তু দেবদেবীর মূর্তিও খোদাই করা রয়েছে। গরমে আমার যাচ্ছে তাই অবস্থা, কিন্তু একবার বেরিয়ে যখন পড়েছি সময়টা পুরোপুরি ব্যবহার করেই তারপর বাড়ি ফিরবো। মুক্তেশ্বর থেকে বেরিয়ে আমাকে ম্যাম বলেছিল রাজা রানী টেম্পেলে যেতে। সাদা পাথরের তৈরি ওই মন্দিরটাও নাকি খুব সুন্দর, কিন্তু আমার ইচ্ছা করলো লিঙ্গরাজ টেম্পেল দেখব।
আসলে নিয়ার বাই টেম্পলস বলে সার্চ করায় লিঙ্গরাজ টেম্পলটা সামনে এলো এবং আগে কখনো আমার দেখা হয়নি, এবং যেহেতু এত নাম শুনেছি তাই ইচ্ছা হলো যে লিঙ্গরাজ টেম্পলটাই দেখে আসি। ওলা বাইকে করে মাত্র 29 টাকায় পৌঁছে গেলাম মুক্তেশ্বর টেম্পল থেকে লিঙ্গরাজ টেম্পল। যাওয়ার পথে দেখলাম নদীর মাঝখানে একটা মন্দির রয়েছে, কিন্তু ওখানে যাওয়ার জন্য কোনো নৌকা বা কিছুই আমার চোখে পড়লো না। হয়তো কোনো একটা নির্দিষ্ট সময়েই নৌকা ওখানের জন্য যায়। প্রচণ্ড গরমে ফোনটাও ম্যালফাংশন করা শুরু করে দিয়েছে, এবং যেহেতু এটা একটা জাগ্রত মন্দির তাই এখানে ঢোকার মুখে প্রচণ্ড ভিড়। মন্দিরে ঢুকতে ঢুকতেই বুঝতে পারলাম যে এখানে ভেতরে ফোন নিয়ে ঢুকতে দেবে না, এবং জুতোও খুলে রেখে যেতে হবে। জুতো না হয় খুললাম, ফোনটা কোথায় রাখবো। তারপরেই একটু এগোতেই দেখতে পেলাম যে কিছু মানুষ ডালা বিক্রি করছে, এবং তাদের কাছেই আমি জুতোটা রাখলাম, এবং পরে এসে আমি ফোনটাও রাখলাম, কারণ ফোন যেখানে জমা রাখছে সেখানে প্রচণ্ড ভিড়। আমি পুজো দেবো না তাই ওদের থেকে কিছু কিনিনি, কিন্তু তা সত্ত্বেও বিনামূল্যে ওরা আমার ফোনটা এবং জুতোটা ওদের কাছে রেখেছিল। এইসব মানুষজনকে দেখলে মনে হয় যে না, পৃথিবীটা এখনও রসাতলে চলে যায়নি, কিছু কিছু ভালো মানুষ এখনও রয়েছে। এবার আসি একটু মন্দিরের কথায়, ভেতরে কি দেখলাম। লিঙ্গরাজ মন্দিরের আদব কায়দাটা অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরেরই মতো, অর্থাৎ এই যে ফোন, পার্স সব কিছু বাইরে রেখে তারপর ভেতরে ঢুকতে হবে, এবং ভেতরে প্রচণ্ড ভিড় রয়েছে। সেখানে একটা জায়গায় ভোগ দেওয়া হয়, অবশ্যই দক্ষিণেশ্বরের মন্দিরের মতন পুরোপুরি দেখতে নয়, দেখতে ওই যেরকম জগন্নাথের মন্দির হয় বা আরও যে মন্দিরগুলো রয়েছে এখানে সেরকমই দেখতে। এবং এত ভিড় ছিল যে আমার পক্ষে ভিতরের বিগ্রহ দেখার মতন সময় হয়নি, এবং প্রচণ্ড গরমে পা পুড়ে যাচ্ছিল, তাই আমি বেরিয়ে চলে আসি। তবে লিঙ্গরাজ মন্দিরের আশেপাশেই প্রচুর প্রচুর মন্দির রয়েছে। এই দেখুন, এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, একটা থেকে 3 দিকে 3টে মন্দিরের এরকম দাগ দেওয়া রয়েছে। তো সব কটা মন্দিরই কিন্তু মোটামুটি একই রকমের দেখতে, শুধু হয়তো কোনোটা আয়তনে বড় আর কোনোটা আয়তনে ছোট। মোহিনী টেম্পলের দিকে যাওয়ার পথে বাঁধানো ঘাটটা পড়ে, যেখানে বসে কিন্তু এই সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। এই জায়গাটা সত্যিই ভীষণ সুন্দর। বিশেষত্ব কী আছে দেখার জন্য বেশ কিছুটা হেঁটে মন্দির অবধি এসে দেখলাম একই রকম, এবং ভেতরে ঢোকার আমার সাহস হলো না, কারণ আবার জুতোটা খুলে ঢুকতে হবে, তাই আর ঢুকলামও না। এবং মোটামুটি একই রকমের দেখতে, শুধু আয়তনে ছোট। এছাড়া এই মন্দিরটাও অনেক পুরনো। এখান থেকেই আবার দূরে দেখা যাচ্ছে আর একটা মন্দির, যা মনে হচ্ছে বিকেলের পর এখানে আসলে খুব সুন্দর দৃশ্য দেখা যাবে, কারণ ওই মাঝখানে ফোয়ারা বসানো রয়েছে। এছাড়াও এখানে আরও একটা মজার জিনিস চোখে পড়লো, যেটা আমি এর আগে কখনো কোথাও দেখিনি। এই দেখুন কি সুন্দর জল পড়ছে যেখান দিয়ে, হাতির মুখ। দূর থেকে মন্দিরটা দেখতে পাচ্ছিলাম, এবং একই রকম হলেও ইচ্ছা হলো একবার ভেতরে গিয়ে দেখি। এখানে আবার জুতো রাখার জন্য 5 টাকা করে চার্জ করবে। আনন্দ বাসুদেবা মন্দির, এবং এই প্রথম আমি কোনো মন্দিরের গায়ে নাগের চিত্র দেখতে পেলাম। এই মন্দিরটাতেও ভোগ দেওয়া হচ্ছিল। তবে আর বেশি সময় নষ্ট না করে এখান থেকে বেরিয়ে পড়লাম। এই প্রথমবার ওলা বাইক আমার থেকে এক্সট্রা চার্জ করলো এই গত 3 সপ্তাহের মধ্যে। দিল্লিতে এই ব্যারামটা একেবারেই নেই, ওরা কখনোই এক্সট্রা চার্জ করে না, এবং ওড়িশায় 2-3 দিন ঘুরলাম, সেখানেও আমাকে এক্সট্রা চার্জ করেনি। তবে এই লিঙ্গরাজ টেম্পলটা একটু ভেতরের দিকে বলেই হয়তো এখান থেকে আসার সময় 20 টাকা এক্সট্রা চার্জ করলো। ব্রিজ যদি নীল সাদা না হয় তাহলে যে ব্রিজ এতটা সুন্দর হতে পারে সেটা হয়তো ওড়িশায় না আসলে কেউ বিশ্বাস করবে না। চোখের সামনে এত রং দেখে মন খারাপ থাকলেও মন ভালো হতে বাধ্য। এরপর চলে এলাম ভুবনেশ্বর মার্কেটে। এই প্রথম আমি কোনো মার্কেট দেখলাম যেখানে একটা খাবার দোকান নেই। এই প্রথম কোনো মল দেখলাম যেখানে শুধু একটাই রেস্টুরেন্ট রয়েছে, এছাড়া আর কোনো খাবার দোকান নেই। বয়নিকা এবং প্রিয়দর্শিনী এই দুটো হলো খুব ফেমাস ওড়িশা হ্যান্ডলুমের দোকান। আসলে শুধু দোকান নয়, সরকারি দোকান।
তবে দুটো দোকানেই দাম প্রচণ্ড বেশি এবং আমার হাতে খুব বেশি সময় না থাকায় আমি এখান থেকে কিছুই কিনিনি। ভুবনেশ্বর স্টেশনের পাশেই একটি খাদি ভবন রয়েছে, ফেরার দিন সেখান থেকে আমি বেশ কিছু জামার পিস কিনেছিলাম। ওড়িশা হ্যান্ডলুমের জিনিসগুলো আমার ভীষণই ভালো লাগে, কিন্তু দামও সেই রকম, তাই খুব বেশিও নিজের জন্য কেনা হয়নি। যেহেতু শেষ দিন, তাই ম্যাম এবং ম্যামের হাজবেন্ড আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল একটা জায়গায়, এবং সেটা যে কোন জায়গা সেটা যাওয়া অবধি আমাদের কাছে সাসপেন্স ছিল। অর্থাৎ ম্যামের হাজবেন্ড বলেছিল যে আমাদেরকে সারপ্রাইজ দেবে। এই যে সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে, এই সূর্যটা দেখার জন্যই আমাদের ওই জায়গাটায় যাওয়ার দরকার ছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা যতক্ষণে জায়গাটায় গিয়ে পৌঁছেছি ততক্ষণে সূর্য অস্ত চলে গেছে। আমরা চলেছি ফতেগড় শ্রীরাম টেম্পল, একটি টিলা এবং টিলার একদম সর্বোচ্চ স্থানে একটি মন্দির। মন্দির যদি বাদও দিই, বুঝতে পারছেন তো অত উঁচু থেকে ভিউ পয়েন্টটা কত সুন্দর হবে। তবে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তার চারিধারটাও কিন্তু খুব মন্দ নয়। রাস্তার চারিধারটা মন্দ নয়, তবে রাস্তাটাও খুব একটা ভালো নয়। যেহেতু রজ উৎসব চলছে তাই প্রচণ্ড ভিড়, তাই জন্য গাড়ি উপরে উঠতে দেয়নি, তাই আমাদের হেঁটে হেঁটেই এই পার্কিং পয়েন্ট থেকে উঁচুতে যেতে হবে। দার্জিলিং আর সিকিমে গাড়ি গাড়ি করে ঘোরার পরে ট্রেকিংয়ের যে সুপ্ত ইচ্ছাটা ছিল সেটাও মনে হচ্ছে এবার হালকা হালকা পূরণ হয়ে যাবে। ভুবনেশ্বর থেকে এখানে অবধি কিন্তু বেশ লং ড্রাইভ, আমাদের প্রায় 2 ঘন্টা মতো লাগলো পৌঁছোতে। চড়াই উঠতে উঠতে অবস্থা সত্যি খুব খারাপ হয়ে যাচ্ছিল। মাঝখানে কোথাও বসে একটু জিরোবারও জায়গা নেই। আসলে ম্যামের হাজবেন্ড দেখে এসেছিল ইউটিউবে যে এখান থেকে গাড়ি যায়, কিন্তু আজকে যে গাড়ি যাবে না সেটা বোঝা যায়নি। কিন্তু এই বাইকগুলো যে কিভাবে ওঠার পারমিশন পেলো সেটা আমাদেরও প্রশ্ন। এই কদিন খাওয়া দাওয়া করে যা ওজন বৃদ্ধি হয়েছে, আজকে সবই ঝরে যাবে। এবং যেরকমটা ভাবা, একটুখানি উপরে উঠতেই দেখা গেল এই সুন্দর দৃশ্য। এবং যখন আমরা মন্দিরের সামনে পৌঁছলাম, সেখানে ঘন্টা বাজছে, আরতি হচ্ছে, সুন্দর, কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড়। আর এতখানি উঠে সত্যি ঘাম হচ্ছিল, জল তেষ্টা পেয়েছিল, মানে যাচ্ছে তাই অবস্থা ছিল এই কিছুটা সময়। ওড়িশা গভর্নমেন্ট থেকেই এই মন্দিরটা করা হয় ট্যুরিস্ট স্পট বানানোর জন্যই। খুবই আধুনিক এবং নতুন একটা মন্দির, তবে এটা তৈরি করা হয়েছে সেই জগন্নাথ মন্দিরের আদলেই। এবং ভেতরে রয়েছে রাম, লক্ষ্মণ এবং সীতা। যেহেতু অনেকটা উঁচু, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে এখানটায়। তবে ওটাই, সানরাইজ বা সানসেট দেখার জন্য এই জায়গাটা আদর্শ, কিন্তু আমাদের সময়টা একটু গন্ডগোল হয়ে গেছে, বেরোতে দেরি হয়ে গেছে, তাই সানসেটটা আমরা মিস করেছি। ভুবনেশ্বর থেকে এইটুকুই ঘোরা হয়েছে, তবে তথাকথিত যেসব পয়েন্টসগুলো দেখানো হয় ভুবনেশ্বরে এলে, তার বাইরে যে এই জায়গাটায় আমি এলাম সেটাই আমার কাছে একটা বড় পাওনা। কোনো রাজ্যকে ভালো করে জানতে হলে, সেই রাজ্যের মানুষজন সম্পর্কে জানতে হলে একটু ভেতরে ঢুকতে হয়, শুধু শহর দেখলেই হয় না। অন্ধকার তখনও ঝুপ করে নামেনি, তার আগেই তুলে নেওয়া এই ভিডিওটা। এবং আমরা যখন নিচের দিকে নামছি তখন একদমই ঘুটঘুটে অন্ধকার, খুব বেশি আলোও ছিল না রাস্তায়। পরের দিন অর্থাৎ রজ উৎসবের শেষ দিন, যেদিন আমার বেরিয়ে যাওয়ার কথা ভুবনেশ্বর থেকে, সেদিনই আন্টিদের একটা প্রোগ্রাম ছিল, যে মেলাটায় গেছিলাম রজ উৎসবে, সেইখানে একটু আগে হলে আমিও প্রোগ্রামটায় পার্টিসিপেট করব বলে ভেবেছিলাম, কিন্তু যাওয়ার দিন তাই আর সম্ভব হয়নি। সকালবেলা উঠে কচিকাচাদের রিহার্সাল দেখলাম, মনটা একটু খারাপ লাগছিল যে ওদের পারফরমেন্সটা দেখতে পাবো না এবং আমি নিজেও পার্টিসিপেট করতে পারছি না। আর এটার সময় বন্দে ভারত, সেটাতেই আমার টিকিট কাটা ছিল। প্রথম আমি 3 সপ্তাহ বাড়ির বাইরে, ভালো মন্দ মিলিয়ে বেশ ভালোই কাটলো 3টে সপ্তাহ। এবার আলটিমেটলি বাড়ি ফেরার পালা। অনেক দিন ধরেই খাওয়া দাওয়ার অনিয়ম হচ্ছে, তাই আনন্দও হচ্ছিল যে বাড়ি যাব, কিন্তু বাড়ি গেলেই আবার 4 দেওয়ালের মধ্যে আটকা, সেটা ভেবে একটু খারাপও লাগছে। তবে আবার বেরিয়ে পড়ব অজানার উদ্দেশ্যে, কারুর হাত ধরে বা একা একাই।
আজকের ভিডিওটা এটুকুই এবং দিল্লি ভুবনেশ্বরের ব্লগ এখানেই শেষ হলো। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো টপিকে। তবে এখন বিদায়।